নমস্কার, আমি সুপর্ণা। শনিবারের চিঠিতে আপনাদের স্বাগত জানাই। আজকের অধ্যায়ে আমরা শুনব সম্রাট অশোকের বিশ্বজয়। আজকে আমরা দেখব সম্রাট অশোক কিভাবে যুদ্ধের মাধ্যমে নয়, বরং আদর্শ, ধর্ম ও নৈতিকতার মাধ্যমে ইতিহাসে নিজেকে অমর করেছিলেন। ইতিহাসে বহু সম্রাট পৃথিবী জয় করতে চেয়েছেন, কেউ তরবারি দিয়ে, কেউ আগুন দিয়ে, কেউ ভয় দেখিয়ে। কিন্তু ইতিহাসে খুব কম শাসকই আছেন যিনি মানুষের হৃদয় জয় করার পথ বেছে নিয়েছিলেন। সম্রাট অশোক তাঁদেরই একজন। কলিঙ্গ যুদ্ধের পর অশোক বুঝতে পেরেছিলেন একটি সাম্রাজ্য যত বড়ই হোক, তারও একদিন পতন হতে পারে। কিন্তু একটি আদর্শ, একটি দর্শন যদি মানুষের হৃদয়ে স্থান পায়, তবে তা যুগের পর যুগ বেঁচে থাকে। এই উপলব্ধি থেকেই তিনি ঘোষণা করেন, ধর্মবিজয়ী শ্রেষ্ঠ বিজয়। এই কথাটি আমরা তার শিলালিপিতেও পাই। এখানে ধর্ম বলতে কোনো নির্দিষ্ট ধর্মের মানুষকে দীক্ষিত করা নয়, বরং সত্য, করুণা, সহিষ্ণুতা, অহিংসতা এবং নৈতিক জীবনযাপনের আদর্শকে ছড়িয়ে দেওয়া। অশোকের সবচেয়ে সফল উদ্যোগগুলির একটি ছিল বৌদ্ধ ধর্মকে ভারতের বাইরে পরিচিত করে তোলা। তিনি উপলব্ধি করেছিলেন, শুধু নিজের সাম্রাজ্যে শান্তি প্রতিষ্ঠা করলেই হবে না, প্রতিবেশী দেশগুলোর সঙ্গেও বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়ে তুলতে হবে। এই লক্ষ্যেই তিনি ধর্মদূত পাঠাতে শুরু করেন। সবচেয়ে ঐতিহাসিক মিশন ছিল শ্রীলঙ্কায়। শ্রীলঙ্কার রাজা দেবানাম্পিয় তিস্সর রাজত্বকালে সেখানে পৌঁছান অশোকের পুত্র মহিন্দ। মহিন্দ তখন একজন বৌদ্ধ ভিক্ষু। ঐতিহাসিক শ্রীলঙ্কান গ্রন্থ মহাবংশ ও দীপবংশ অনুযায়ী তার সঙ্গে রাজার সাক্ষাৎ হয় এবং পরবর্তীকালে রাজা বৌদ্ধ ধর্ম গ্রহণ করেন। এই ঘটনাটিকে শ্রীলঙ্কার ধর্মীয় ইতিহাসের এক গুরুত্বপূর্ণ মোড় হিসেবে বিবেচনা করা হয়। কিছুদিন পর শ্রীলঙ্কায় যান অশোকের কন্যা সংঘমিত্রা। তিনি শুধু একজন রাজকন্যাই ছিলেন না, তিনি ছিলেন একজন বৌদ্ধ ভিক্ষুণী। ঐতিহ্য অনুসারে তিনি ভারতের বৌদ্ধ গয়ার পবিত্র বোধিবৃক্ষের একটি চারা সঙ্গে নিয়ে যান। সেই চারা শ্রীলঙ্কার অনুরাধাপুরে রোপণ করা হয়। আজও সেই শ্রী মহাবোধি পৃথিবীর প্রাচীনতম নথিভুক্ত মানবরোপিত বৃক্ষগুলির একটি বলে বিবেচিত হয়। এটি শুধু একটি গাছ নয়, এটি ভারত ও শ্রীলঙ্কার হাজার বছরের সাংস্কৃতিক ও আধ্যাত্মিক সম্পর্কের প্রতীক। সম্রাট অশোকের শিলালিপিতে উল্লেখ রয়েছে যে তিনি তার ধর্মনীতি প্রতিবেশী রাজ্যগুলির কাছেও পৌঁছে দিতে চেয়েছিলেন। তিনি গ্রিক শাসকদের কাছেও দূত পাঠানোর কথা উল্লেখ করেছেন। সেই সময় পশ্চিম এশিয়া ও ভূমধ্যসাগরীয় অঞ্চলে অ্যান্টিওচাস টু ফিয়স, টলেমি টু ফিলাডেলফিয়াস এবং অন্যান্য হেলেনিস্টিক শাসকের রাজত্ব ছিল। ঐতিহাসিকরা মনে করেন অশোকের দূতাবাস ও কূটনৈতিক যোগাযোগের মাধ্যমে তার ধর্মনীতির ধারণা ভারতের সীমানার বাইরেও পরিচিত হয়। তবে এসব অঞ্চলে বৌদ্ধ ধর্ম ততটা বিস্তার লাভ করেছিল তা নিয়ে গবেষকদের মধ্যে মতভেদ রয়েছে। যা নিশ্চিতভাবে বলা যায়, অশোক তার আন্তর্জাতিক কূটনীতিকে নৈতিকতার সঙ্গে যুক্ত করার বিরল চেষ্টা করেছিলেন। অশোকের মৃত্যুর পর বৌদ্ধ ধর্মের বিস্তার থেমে যায়নি। পরবর্তী শতাব্দীগুলিতে ভারত ও শ্রীলঙ্কা থেকে বৌদ্ধ ভিক্ষুরা দক্ষিণ পূর্ব এশিয়ার বিভিন্ন অঞ্চলে যান। আজকের মিয়ানমার, থাইল্যান্ড, কম্বোডিয়া, লাওস এবং পরবর্তীকালে ভিয়েতনামের কিছু অংশে বৌদ্ধ ধর্মের বিস্তার ও দীর্ঘ ঐতিহাসিক ধারার প্রভাব দেখা যায়। যদিও এই বিস্তার বহু শতাব্দী ধরে ধাপে ধাপে ঘটেছে, তবু সম্রাট অশোকের উদ্যোগ এই ইতিহাসের একটি গুরুত্বপূর্ণ সূচনা হিসেবে বিবেচিত হয়। সম্রাট অশোক কখনো এই দেশগুলিকে সেনাবাহিনী পাঠিয়ে জয় করেননি। তিনি কোনো রাজ্যের সম্পদ লুট করেননি।
তিনি মানুষের উপর নিজের সংস্কৃতি চাপিয়ে দেননি, বরং তিনি পাঠিয়েছিলেন ভিক্ষু, দূত, নৈতিক শিক্ষা এবং শান্তির বার্তা। এ কারণেই ইতিহাস তাকে শুধু একজন সম্রাট হিসেবে নয়, একজন নৈতিক রাষ্ট্রনায়ক হিসেবে স্মরণ করে। 2000 বছরের বেশি সময় কেটে গেছে। মৌর্য সাম্রাজ্য আজ আর নেই, তার সেনাবাহিনী নেই, প্রাসাদও নেই, কিন্তু আজও ভারতের জাতীয় পতাকার মাঝখানে ঘুরছে অশোক চক্র। জাতীয় প্রতীকে দাঁড়িয়ে আছে অশোকের 4 সিংহ। আর পৃথিবীর নানা প্রান্তে লক্ষ লক্ষ মানুষ বুদ্ধের শিক্ষা অনুসরণ করেছেন। সম্ভবত এটাই সম্রাট অশোকের সবচেয়ে বড় বিজয়। তরবারি নয়, মানবতার বিজয়। সম্রাট অশোক আমাদের শেখান, একজন মানুষের সবচেয়ে বড় জয় অন্যকে পরাজিত করা নয়, নিজের অহংকারকে জয় করা। কলিঙ্গ যুদ্ধ তাকে পৃথিবীর সবচেয়ে শক্তিশালী সম্রাট বানিয়েছিল, কিন্তু এই যুদ্ধের পর তার অনুশোচনা তাকে ইতিহাসের অন্যতম মহান শাসকে পরিণত করেছিল। সম্রাট অশোক শক্তির চেয়ে ন্যায়, বিজয়ের চেয়ে মানবতাকে বড় করে দেখেছিলেন। হয়তো এই কারণেই 2000 বছরের বেশি সময় পরেও সম্রাট অশোক শুধু ইতিহাসের নন, তিনি মানবতারও একটি চিরন্তন প্রতীক। আজকের পর্ব এখানেই শেষ হলো। আশা করি আপনাদের সকলের ভালো লেগেছে। আমাদের এই প্রচেষ্টা যদি আপনাদের ভালো লেগে থাকে, আমাদের এই ছোট্ট ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন ও সকলের সাথে শেয়ার করুন। আপনাদের সহযোগিতা ও আশীর্বাদ একান্ত কাম্য। আপনাদের সকলের সুস্বাস্থ্য কামনা করি। আবার দেখা হবে পরবর্তী পর্বে। ধন্যবাদ।